নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সামনে অ্যাপোলো মাইক্রো সিস্টেম বলে একটি ডিফেন্স সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করব। প্রথম কথা, আমরা যে কোম্পানির বিজনেস মডেল নিয়ে আলোচনা করব, কোম্পানিটা কি করে। কোম্পানিটা হচ্ছে বিভিন্ন যে মিসাইল কোম্পানির জন্য সাবসিস্টেম বানায়। এখন আমাদের বুঝতে হবে এই সাবসিস্টেম জিনিসটা কি। আহ, সহজ ভাষায় বলতে গেলে মিসাইল কোম্পানির জন্য যে সমস্ত পার্টস লাগে, সেই পার্টস যেমন হচ্ছে এভিওনিক্স একটা পার্ট, অ্যাকচুয়েটার্স পার্ট এবং আরো বিভিন্ন রকমের যে কম্পোনেন্টস এবং পার্ট, সেগুলোকে তারা তৈরি করে এবং সাপ্লাই দেয়। এবার কোম্পানি যাদের যারা ক্লায়েন্ট আছে তারা তাদেরকে ডিজাইন দিয়ে দেয় এবং সেই ডিজাইন অনুযায়ী তারা যেরকম ম্যানুফ্যাকচারিং করে তার ক্লায়েন্টকে দেয়, তেমনি তার সাথে সাথে কোম্পানি নিজস্ব ডিজাইন আছে, ডিজাইন টিম আছে, সেই ডিজাইন নিজস্ব ডিজাইনের উপর ভিত্তি করেও কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং করে এবং তার ক্লায়েন্টকে সাপ্লাই দেয়। এবার আমরা জানবো কোম্পানির মেন ক্লায়েন্ট। কোম্পানির মেন ক্লায়েন্ট হচ্ছে এখানে ডিআরডিও। ডিআরডিও মানে হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ভারত সরকারের অধীনস্থ সংস্থা। এবং এই কোম্পানির যত মানে মিসাইল বানায়, সেই মিসাইলের বেশিরভাগ সাবসিস্টেম কিন্তু অ্যাপোলো মাইক্রো সিস্টেম প্রোভাইড করে। রিসেন্টলি এরা কিউআরস্যাম বলে একটা মিসাইল লঞ্চ করেছে, যার সমস্ত সাবসিস্টেম কিন্তু আর অ্যাপোলো মাইক্রো সিস্টেম প্রোভাইড করেছে। এর সাথে সাথে আমরা অগ্নি মিসাইলের নাম শুনেছি সবাই। সেই অগ্নি মিসাইলের যে সমস্ত সাবসিস্টেম হয়, লং রেঞ্জের সাবসিস্টেম, মানে বিশেষত অগ্নি 5 মিসাইলের জন্য যে সমস্ত শর্ট রেঞ্জের সার্চ থেকে শুরু করে লং রেঞ্জের যে সমস্ত মিসাইল আছে, শর্ট রেঞ্জের মিসাইল মূলত 4 কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম, এবং লং রেঞ্জের মিসাইল হচ্ছে 1500 কিলোমিটার, 2000 কিলোমিটার, 5000 কিলোমিটার লক্ষ্যবস্তুতে কিন্তু তারা আঘাত আনতে সক্ষম। এই দুই ধরনের লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জ মিসাইলের জন্য কিন্তু সাবসিস্টেম কিন্তু এরা ডিআরডিও কে প্রোভাইড করে থাকে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডিআরডিও মানে কোম্পানির যে 63% যে কোম্পানি যে সাবসিস্টেম, সেটা কিন্তু ডিআরডিও কে প্রোভাইড করে। অর্থাৎ কোম্পানি যে সাবসিস্টেম তৈরি করে তার 63% কিন্তু ডিআরডিওর জন্যই কিন্তু তৈরি করে। তো এটাই হচ্ছে কোম্পানির মেন মানে বিজনেস মডেল। এবার আমরা যেটা খুব মূল বিষয়টা বোঝার চেষ্টা করব, কোম্পানি কিন্তু রিসেন্ট একটা ট্রানজিশন ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এতদিন আমরা দেখেছি কোম্পানি শুধুমাত্র সাবসিস্টেম বানাতো, অর্থাৎ বিভিন্ন পার্টস তারা ম্যানুফ্যাকচার করতো এবং ক্লায়েন্টকে দিত। এখন কিন্তু তারা ধীরে ধীরে নিজেরা অস্ত্র ম্যানুফ্যাকচারিং করতে চাইছে, নিজেরা কিন্তু অস্ত্র মানে বানাতে চাইছে। এবং বিশেষত অস্ত্র বলতে এখানে তারা কিন্তু মাইন বানাবে। মাইন মানে আমরা সবাই জানি যে মাইন বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়। তো সেরকম গ্রাউন্ড মাইন কিন্তু তারা বানানোর মানে মানে শুরু করতে চাইছে। তার সাথে সাথে আরো বেশ কিছু মাইন, যেমন হচ্ছে লিম্পেট মাইন হচ্ছে এমন এক ধরনের মাইন যে আমরা হয় না স্কুবা ডাইভার শুনেছি, সমুদ্রের নিচে কি হয়, স্কুবা ডাইভারের মাধ্যমে মানে মাইন বেঁধে মানে দেওয়া হয়, এবং স্কুবা ডাইভার কি করে ওই মাইনটাকে নিয়ে গিয়ে শত্রুর যে জাহাজ, সেই শত্রুপক্ষের জাহাজের সঙ্গে কিন্তু জুড়ে দেয়। এর ফলে কি হয়, শত্রুপক্ষের জাহাজ কিন্তু বাস্ট করে যায়, উড়ে যায়। তো এই ধরনের যে লিম্পেট মাইন অলরেডি কিন্তু কোম্পানি তার ট্রায়াল প্রোডাকশন কিন্তু স্টার্ট করে দিয়েছে, রিসেন্ট আমরা খবরে দেখেছি। এর সাথে সাথে মুড মাইন বলে এক ধরনের যে মাইন আছে, যেটা কিন্তু সমুদ্রের তলদেশের মধ্যে দিয়ে শত্রুপক্ষের সাবমেরিনে আঘাত হানতে সক্ষম। এই মুড মাইন নিয়ে কিন্তু কোম্পানি ভীষণ আশাবাদী, এবং সম্প্রতি মানে লাস্ট যে কনফারেন্স কলে ম্যানেজমেন্ট শেয়ার করেছে যে 2500 কোটি টাকার, সম্ভবত আমি একবার শিওর হয়ে বলছি, হ্যাঁ 2500 কোটি টাকার কিন্তু অর্ডার কিন্তু কোম্পানি আশা করছে যে তারা পেয়ে যাবে। এই অর্ডার কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল স্টেজে রয়েছে, অর্থাৎ ডিফেন্স অ্যাকুইজিশন যে কাউন্সিল, তারা কিন্তু এখনো এই অর্ডারের অ্যাপ্রুভালটা দেয়নি, কিন্তু কোম্পানি আশা করছে খুব তাড়াতাড়ি তারা কিন্তু এই অর্ডার পেয়ে যাবে। সুতরাং এই মুড মাইন কিন্তু কোম্পানির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন হতে চলেছে। এছাড়া কোম্পানি কিন্তু তারা টর্পেডো প্রোডাকশনও স্টার্ট করে দিয়েছে। তার সাথে সাথে এ তো গেল, আমরা মাইনের কথা বললাম। দ্বিতীয় হচ্ছে যে সেগমেন্ট, আরেকটি যে সেগমেন্ট খুব গুরুত্বপূর্ণ, তারা কিন্তু অ্যারোস্পেসের জন্য যে সমস্ত ক্রিটিক্যাল সাবসিস্টেম লাগে, সেই অ্যারোস্পেসের জন্য কিন্তু ক্রিটিক্যাল সাবসিস্টেম কিন্তু তারা তৈরি করা স্টার্ট করে দিয়েছে, এবং আগামী দিনে কিন্তু আরো কিন্তু তারা এই ধরনের সাবসিস্টেম কিন্তু অ্যারোস্পেস সেক্টরের জন্য বানাবে। এর সাথে সাথে নেক্সট বছর থেকে তারা কিন্তু এই যে এখন আমরা দেখছি না মধ্য এশিয়ায় যে যুদ্ধ হচ্ছে, সেখানে প্রচুর ইরান তার ড্রোন তারা নিক্ষেপ করছে তাদের পার্শ্ববর্তী যে আরব দেশগুলোতে, সেই ড্রোন ধ্বংসের জন্য যে অ্যান্টিড্রোন মিসাইল লাগে, সেই অ্যান্টিড্রোন মিসাইলও কিন্তু তারা পরের বছর থেকে বানানো শুরু করবে। এবার চলে আসি কোম্পানির কিছু ফিনান্সিয়াল পারফরমেন্স। লাস্ট কোয়ার্টারে আমরা যেটা দেখেছি, সে লাস্ট কোয়ার্টার মানে হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি 70% রেভিনিউ গ্রোথ এসছে, কিন্তু কোম্পানির যে
ইবিডা বা অপারেটিং প্রফিটের গ্রোথ এসছে কিন্তু 33%, এবং আমরা যদি দেখি তাদের প্যাটের গ্রোথ সেটা এসছে কিন্তু 25%। এবার আমাদেরকে বুঝতে হবে যে এই যে কোম্পানির রেভিনিউ গ্রোথ, সেটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু ইবিডা গ্রোথ কিন্তু কম, অর্থাৎ অপারেটিং প্রফিটের গ্রোথটা কম। এটা কেন? কোম্পানির আমরা দেখছি লাস্ট কিছু মানে কোয়ার্টার ধরে আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, কোম্পানির কিন্তু মার্জিন কিন্তু গ্র্যাজুয়ালি রিডিউস করছে। এই মার্জিন রিডাকশনের পেছনে কারণ হচ্ছে কোম্পানি রিসেন্টলি আইডিয়াল এক্সপ্লোসিভ বলে কিন্তু একটা কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে। কোম্পানিটাকে 100% তার শেয়ার অ্যাকুইজিশন করেছে। এই কোম্পানিটা হিন্দুজা গ্রুপের অন্তর্ভুক্ত ছিল আগে। এবার কথা হচ্ছে এই আইডিয়াল এক্সপ্লোসিভকে কেন তারা অ্যাকুইজিশন করলো? আইডিয়াল এক্সপ্লোসিভের ব্যবসাটা কি? আইডিয়াল এক্সপ্লোসিভ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপ্লোসিভ, তারা সেই ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ বানাতো। এবার কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ মানে কি? আমরা জানি দুর্গম অঞ্চলে যদি আপনি হিমালয় বা তার আশেপাশে যান, যেখানে বড় বড় মানে পাহাড় পর্বত রয়েছে, সেখানে রাস্তাঘাট তৈরি করতে গেলে কিন্তু ওই পাথরগুলোকে, বড় পাহাড়ের চাই এবং পাথরকে কিন্তু মানে মানে চূর্ণ করতে হয়, ভাঙতে হয়, মাইনের সাহায্যে কিন্তু সেগুলো ভাঙা হয়। এবং মাইন বা মানে মানে মাইন বা বলতে পারেন যে বিস্ফোরক লাগে সেখানে। সেই বিস্ফোরক গুলো কিন্তু তৈরি করে কিন্তু এই আইডিয়াল এক্সপ্লোসিভ। এবার এই কোম্পানিটাকে অ্যাকুইজিশন করেছে কারণ তারা যে মাইনের ব্যবসায় আসছে, এই মাইন বানাতে গেলে কিন্তু তাদের বিস্ফোরকের প্রয়োজন, এবং বিস্ফোরক বানাতে গেলে যে ধরনের কেমিক্যাল এবং নাইট্রেট যে সমস্ত গুলো এই মাইন বিস্ফোরক বানানোর জন্য প্রয়োজন, সেগুলো কিন্তু এই আইডিয়াল এক্সপ্লোসিভ কিন্তু তৈরি করে। এবার এটা কিন্তু একদিকে কোম্পানির জন্য কিন্তু খুব একটা বড় পদক্ষেপ। তার কারণ হচ্ছে কোম্পানির কাছে কিন্তু এই যে মাইন বানানোর টেকনোলজি রয়েছে, কিন্তু মাইন বানানোর জন্য যে সমস্ত র মেটেরিয়াল লাগে, কেমিক্যাল লাগে, বা আমরা যে নাইট্রেট যেগুলো বললাম, সেগুলো কিন্তু কোম্পানি বানায় না, সেগুলো কিন্তু আইডিয়াল এক্সপ্লোসিভ বানায়। সুতরাং কোম্পানির কিন্তু একটা ব্যাপক, আমরা বলতে পারি, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের কিন্তু এখানে অপরচুনিটি রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই যে আইডিয়াল এক্সপ্লোসিভ কোম্পানি, এটা কিন্তু লস মেকিং কোম্পানি, এখনো পর্যন্ত লস মেকিং। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির, আমি একটু আগে বললাম না যে রেভিনিউ গ্রোথ হওয়া সত্ত্বেও মার্জিন কিন্তু বেশ কিছু কোয়ার্টার ধরে কিন্তু ধীরে ধীরে কমছে। এর কারণ হচ্ছে এই কোম্পানিটাকে যে অ্যাকুইজিশন করেছে, এটা কিন্তু লস মেকিং কোম্পানি। কোম্পানি এটাকে টার্ন অ্যারাউন্ড করতে চায়, অর্থাৎ প্রফিটেবল বানাতে চায়। সুতরাং ম্যানেজমেন্ট বলছে এই যে কারেন্ট কোয়ার্টার চলছে, এটা তো আমরা মানে লাস্ট কনকলের ভিত্তিতে আলোচনা করছি, কারেন্ট যে কোয়ার্টার চলছে, এই কোয়ার্টারের যে কনকল হবে, সেখানে আমরা দেখবো ম্যানেজমেন্ট যেটা লাস্ট কোয়ার্টারে শেয়ার করেছিল যে এই কোয়ার্টারে কিন্তু কোম্পানিটা ব্রেক ইভেনে চলে আসবে, অর্থাৎ এই কোয়ার্টার থেকেই কিন্তু তারা ব্রেক ইভেনে আসবে, এবং নেক্সট কোয়ার্টারে অর্থাৎ মানে আমরা দেখবো যে জুন কোয়ার্টারে গিয়ে কিন্তু কোম্পানি কিন্তু ইবিডা লেভেলে মানে অপারেটিং লেভেলে কিন্তু তাদের কিন্তু প্রফিট চলে আসবে। সুতরাং আমাদের কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে যে আইডিয়াল এক্সক্লুসিভ কোম্পানিটা কি মানে সেটা তার প্রফিটের দিকে কিন্তু যাচ্ছে কিনা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে কোম্পানিটাকে যে অ্যাকুইজিশন করেছে লস মেকিং কোম্পানিকে, সেটা কিন্তু মার্জিন কমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। আরেকটা কথা না বললেই নয় এখানে, সেটা হচ্ছে যে এই কোম্পানিটার মেইন ক্লায়েন্ট হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার সাথে বেশ কিছু এদের সমস্যা ছিল, কিন্তু বর্তমানে সেই সমস্যার অনেকটাই মিটে গেছে, এবং কোল ইন্ডিয়া থেকে 400 কোটি টাকার উপরে তাদের অর্ডারও রয়েছে। সুতরাং এই অ্যাকুইজিশনটা কোম্পানির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরো 3টে অ্যাকুইজিশন নিয়ে কোম্পানির কিন্তু কথা হচ্ছে, বিভিন্ন অপরচুনিটি তারা দেখছে, 3টে কোম্পানির সঙ্গে তাদের কথা চলছে, এবং কোম্পানির ম্যানেজমেন্ট জানিয়েছে গত কনকলে যে এই কোয়ার্টার মানে শেষ হওয়ার সাথে সাথে, মানে এই বছর শেষ হওয়ার সাথে সাথে কিন্তু যে কোনো একটা কোম্পানিকে কিন্তু তারা অ্যাকুইজিশন করতে পারে। এবার আমরা চলে আসব কোম্পানির মানে যে ক্যাপাসিটি এক্সপানশন নিয়ে, অর্থাৎ তারা এই যে তারা কি কি জায়গায় মানে তাদের নিজেদের ক্যাপাসিটিটাকে এক্সপানশন করছে। তো প্রথমেই বলে রাখি, কোম্পানি হচ্ছে একটা তেলেঙ্গানা বেসড কোম্পানি। এদের মেইন হেড মানে হেড অফিস যেটা, সেটা হচ্ছে হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদে থেকেই তাদের যাত্রা শুরু, এবং এখন হায়দ্রাবাদের যে মানে তেলেঙ্গানা যে সরকার, তাদেরকে 5 একরের একটা জমি তাদেরকে দিয়েছে। যে 5 একর মানে জমিতে মানে তারা 100 থেকে 150 কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করবে, করে একটা 10.5 একরের একটা স্টেট অফ আর্ট একটা ক্যাম্পাস তারা কিন্তু তৈরি করবে। অর্থাৎ অলরেডি কিন্তু 5.5 একরের কিন্তু ক্যাম্পাস আছে, এবং এখানে কিন্তু আরো 5 একরের ক্যাম্পাস কিন্তু তারা তৈরি করবে, যার জন্য কিন্তু তেলেঙ্গানা গভর্নমেন্ট তাদের যে অতিরিক্ত জমি দিয়েছে, এবং এখানে এর জন্য কিন্তু 100 থেকে 150 কোটি টাকা কিন্তু তারা খরচা করবে। এছাড়া তাদের হরদোয়ার পার্কে অলরেডি একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ছিল, সেখানে ফেজ 1 এবং ফেজ 2 কাজ আগেই হয়ে গেছে। এখন তারা ফেজ 3 যে কাজ, সেটাও কিন্তু তারা
কমপ্লিট করে ফেলেছে এবং এর জন্য 150 কোটি টাকা কিন্তু তারা খরচা করেছে। সুতরাং কোম্পানিকে আমরা বলতে পারি তারা কিন্তু তাদের ঠিক মানে তাদের ক্যাপাসিটি এক্সপানশনের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। এবার আমরা কোম্পানির অর্ডার বুক নিয়ে আলোচনা করব। কোম্পানির কাছে এই মুহূর্তে 1300 কোটি টাকার অর্ডার আছে। এর মধ্যে 800 কোটি টাকার হচ্ছে কোম্পানির নিজস্ব অর্ডার। আমরা প্রথমেই বলেছি কোম্পানি যে সমস্ত ডিআরডিওর সঙ্গে কাজ করে তাদেরকে যে সমস্ত সাবসিস্টেম প্রোভাইড করে, তা কোম্পানি নিজস্ব 800 কোটি টাকার কিন্তু এই ক্ষেত্রে অর্ডার রয়েছে এবং 500 কোটি টাকার কিন্তু তাদের কাছে অর্ডার রয়েছে, যেটা কিন্তু ওই আইডিয়াল এক্সপ্লোসিভ যাকে তারা অ্যাকুইজিশন করেছে সেই কোম্পানি। তো সব মিলিয়ে কোম্পানির কাছে এই মুহূর্তে 1300 কোটি টাকার অর্ডার আছে, যেটা কিন্তু আমাদেরকে মানে নিয়ার টার্মে কিন্তু কোম্পানির কিন্তু মানে আগামী 1 বছরের জন্য কিন্তু একটা রেভিনিউ ভিজিবিলিটি কিন্তু দিচ্ছে। তো সুতরাং এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে সাথে কোম্পানি যেহেতু একটা ডিফেন্স কোম্পানির জন্য কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খুব কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা ডিফেন্স কোম্পানি কিন্তু তার রিসার্চের পেছনে অনেক মানে খরচা করতে হয়। অলরেডি কিন্তু কোম্পানি 100 কোটি টাকা অ্যালোকেট করেছে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এবং ম্যানেজমেন্ট বলছে আগামী বছরে তারা মানে তাদের টোটাল যে রেভিনিউ তার 9 থেকে 10% তারা খরচ করবে কিন্তু এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পারপাসে। সুতরাং এটাও কিন্তু আমাদেরকে ট্র্যাক করতে হবে আগামী কোয়ার্টার মানে এই কোয়ার্টারের যখন রেজাল্ট আসবে যে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য তারা কিরকম ভাবে কিন্তু খরচ করছে। তো এবার আমরা আসবো কোম্পানির যে ম্যানেজমেন্টের গাইডেন্স বিষয়ে। তো ম্যানেজমেন্ট বলছে যে রিসেন্ট যে সমস্ত অ্যাকুইজিশন করেছে আমরা জানি, ইতিমধ্যে আমরা শেয়ার করেছি যে সেই কোম্পানি কিন্তু প্রথম কথা হচ্ছে লস মেকিং কোম্পানি। সেই জন্য কনসলিডেটেড লেভেলে কিন্তু তারা মানে গাইডেন্সটাই কিন্তু রেভিনিউ বা পরের বছর তারা যে ব্যবসা করতে চলেছে সেলস করতে চলেছে সেটা দেয়নি। তারা তাদের নিজস্ব বিজনেসের উপর ভিত্তি করে কিন্তু তারা স্ট্যান্ডার্ড লেভেলে একটা গাইডেন্স দিয়েছে। তো ম্যানেজমেন্ট বলছে নেক্সট 2-3 বছর তারা 45 থেকে 50% প্রতি বছর রেটে কিন্তু তারা সেলস গ্রো করতে পারে। 45 থেকে 50%। তো সেটা কিন্তু একটা বিশাল বড় ম্যাসিভ তারা কিন্তু গ্রোথ গাইডেন্স দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট বলছে যে এর উপর কিন্তু তাদের যে প্যাট মানে হচ্ছে যে নেট প্রফিট মার্জিনের তাদের গাইডেন্স দিয়েছে 15%। তো সুতরাং গাইডেন্স কিন্তু কোম্পানি খুব ভালোই দিয়েছে। এবার আমরা যদি এই গাইডেন্সের উপর ভিত্তি করে আমাদের কিন্তু ডিসিশনে আসতে হবে, কোম্পানির ভ্যালুয়েশন করতে হবে। অবশ্য তার আগে ভ্যালুয়েশনে যাওয়ার আগে আরো বেশ কিছু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে কোম্পানির সঙ্গে জড়িত বেশ কিছু রিস্ক নিয়ে। সেটা 1 নম্বর যে রিস্ক কোম্পানির সঙ্গে কোম্পানির প্রমোটারের প্লেজ কিন্তু এখানে 34% প্লেজ। তো সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে মনিটর করতে হবে যে এই প্লেজটা পার্সেন্টেজটা কিন্তু অত্যন্ত বেশি এবং লাস্ট মোটামুটি এখনো পর্যন্ত কোম্পানির প্রমোটারের কিন্তু 50%-এর উপর শেয়ার তারা হোল্ড করছে, কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু ডিক্লাইন করেছে কিছুটা। এবার এফআইআই এবং ডিআই সেই জায়গায় ঢুকেছে, কিন্তু দেখতে হবে প্রমোটারের এই যে প্লেজ পার্সেন্টেজ এটা কতটা কমে। এবং ম্যানেজমেন্ট বলেছে লাস্ট কোয়ার্টারের কলে যে এই কোয়ার্টার থেকে আগামী কোয়ার্টার গুলোতে ধীরে ধীরে কিন্তু এই প্লেজ পার্সেন্টেজ কিন্তু কমে আসবে। এটা গেল 1 নম্বর। এবং দ্বিতীয় আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে মার্জিন কমার কথা বলছিলাম, এই মার্জিন কমার ক্ষেত্রে কিন্তু আমরা যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কোম্পানিকে যে মেন ক্লায়েন্ট যে ডিআরডিও বা যে সমস্ত কোম্পানি তাদের পার্টস গুলোকে অর্ডার করে, তারা কিন্তু লো মার্জিন ইকুইপমেন্ট থেকে শুরু করে মানে লো মার্জিন পার্ট থেকে শুরু করে হাই মার্জিন পার্ট সমস্ত রকম পার্টি কিন্তু তারা অর্ডার করে। এখানে কোন ধরনের পার্ট তাদের মানে তাদের কাছে অর্ডার আসবে সেটা কিন্তু অ্যাপোলো মাইক্রোসিস্টেম ডিসাইড করে না। সুতরাং আমরা এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে বলি না বার্গেনিং পাওয়ার, এখানে কিন্তু বার্গেনিং পাওয়ার কার হাতে আছে? বার্গেনিং পাওয়ার কিন্তু থাকে হচ্ছে এই যে বড় বড় ক্লায়েন্ট তাদের হাতে। সাপোজ আপনি ভাবুন একটা বড় কোম্পানি যদি একটা ছোট কোম্পানির থেকে কোনো মাল নেয়, সেক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন তারা কোন প্রাইসে মানে মাল নেবে সেগুলো তো সেই বড় কোম্পানি ঠিক করবে। সুতরাং এখানে ডিআরডিও কিন্তু পুরোটা যেহেতু তাদের মেন ক্লায়েন্ট, তারা কিন্তু কোন প্রাইস থেকে শুরু করে সমস্ত কিছু তারা কিন্তু ঠিক করে। সুতরাং এখানে কোম্পানির কিন্তু বার্গেনিং পাওয়ার কিন্তু কাজ করে না। সুতরাং এখানে কিন্তু কোম্পানির হাতে মোটটা থাকে না, এখানে কিন্তু ডিআরডিও কিন্তু সব ডিসাইড করে। এবং এই ধরনের যে কোনো ছোট কোম্পানির ক্ষেত্রে কিন্তু তাদের বড় ক্লায়েন্ট কিন্তু তাদের ডিসাইড করে মানে প্রাইসিং। সেই কারণে কিন্তু এই ধরনের কোম্পানির কিন্তু মার্জিন কিন্তু একটা কমে যাওয়ার কিন্তু প্রবণতা থাকে। সুতরাং মার্জিনটাকে কিন্তু আমাদের কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু ট্র্যাক করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের রিস্কের মানে জায়গা। কোম্পানির ডেট টু ইকুইটি যদি দেখি তাহলে কিন্তু কোম্পানির কিন্তু ডেট টু ইকুইটি একদম কন্ট্রোলে আছে এবং তাদের কিন্তু ডেট রেজ করবার কোনো প্রয়োজন নেই। তাদের কাছে যে ইন্টারনাল মানে তাদের যে ব্যালেন্স আছে সেখান থেকেই কিন্তু তারা তাদের ক্যাপেক্স গুলোকে ফান্ডিং করতে পারবে, সেটা নিয়ে কোনো মানে অসুবিধা নেই। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোম্পানির যে ক্যাশ ফ্লো জেনারেশন।
কোম্পানি কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ। এমনকি যদি আমরা ক্যাশ ফ্লো অফ অপারেশন দেখি, তাদের যে ওভারঅল অপারেটিং প্রফিট তার কিন্তু খুবই খুবই 10%-এরও নিচে। এবং যদি আমরা প্যাটের রেসপেক্টে দেখি, মানে নেট প্রফিটের ভিত্তিতে দেখি, সেটাও কিন্তু 10%-এর আশেপাশে। তো সুতরাং কোম্পানির পক্ষে, যে কোনো কোম্পানির পক্ষে প্রফিট করা কিন্তু খুব সহজ, কিন্তু সেই প্রফিটটাকে ক্যাশে কনভার্ট করাটাই হচ্ছে আসল কাজ। সুতরাং আমাদের কিন্তু এই কোম্পানির ক্যাশ ফ্লো অফ অপারেশন, সেটাকে আমরা দেখতে হবে যে ক্যাশ ফ্লো অফ অপারেশন তার প্যাট এবং ইবিটডার লেভেলে কত পার্সেন্টে ঠিক দাঁড়িয়ে আছে। এইগুলো কিন্তু আমাদের কিন্তু ক্লোজলি মনিটর করতে হবে, যদি কিনা এই শেয়ার থেকে আমাদের কিন্তু আগামী দিনে মানে মানে ভালো রিটার্ন জেনারেট করতে হয়, তাহলে এই সমস্ত রিস্ক গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো সুতরাং এখন আমি যেটা বলবো, লাস্ট যে পোর্শনে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। ভ্যালুয়েশনের জন্য আমরা প্রথমেই বলেছি কোম্পানি 45 থেকে 50%-এর কিন্তু গাইডেন্স দিয়েছে 2 থেকে 3 বছরের জন্য। তো সুতরাং আমরা যদি দেখি এখনো পর্যন্ত কোম্পানি যা রেভিনিউ করেছে লাস্ট 9 মাসে, মোটামুটি কোম্পানি 611 কোটি টাকার রেভিনিউ করেছে। তো সুতরাং ধরে নিচ্ছি এই বছরে মোটামুটি আরো 250-300 কোটি টাকার রেভিনিউ যদি করে, তাহলে 900 কোটি টাকার রেভিনিউ নিয়ে এই বছর শেষ করবে। এবার তারপরে যদি আমরা তার উপর পরের বছর অর্থাৎ 27 সালে যদি 40% রেভিনিউ গ্রোথ ধরি, তাহলে কোম্পানির রেভিনিউ দাঁড়াচ্ছে 1260 থেকে 1300 কোটি টাকার মধ্যে। এইবার কোম্পানি বলেছে প্যাট মার্জিন কত হবে, প্যাট মার্জিন বলেছে 15%। তাহলে 1260-এর যদি 15% আমি ক্যালকুলেশন করি, তাহলে সেটা আসছে হচ্ছে মোটামুটি 189 থেকে 190 কোটি টাকা। তো সুতরাং আমরা যদি ফরওয়ার্ড পি ক্যালকুলেশন করি, এখন আমরা দেখবো তার ফরওয়ার্ড পি তার আসছে হচ্ছে মোটামুটি এই 42-43-এর আশেপাশে। এখন আমরা যদি পি দেখি, মোটামুটি আপনি স্ক্রিনারে গিয়ে যদি চেক করেন, পি মোটামুটি এখন 90 কি তার পাশে চলছে। সুতরাং পি রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে কিন্তু স্টকটা কিন্তু আগামী দিনের জন্য তাদের ম্যানেজমেন্টের গাইডেন্স অনুযায়ী কিন্তু আন্ডার ভ্যালুড জোনে আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে আমাদের আরেকটা জিনিস কিন্তু পেগ রেশিও আমাদের ক্যালকুলেশন করতে হবে। পেগ রেশিও যদি আমরা এখানে ক্যালকুলেশন করি ফরওয়ার্ড আর্নিংস এর উপর ভিত্তি করে, তাহলে কিন্তু আমরা যদি দেখবো, আমরা যদি প্যাট মার্জিন যেটা কোম্পানি গাইডেন্স দিয়েছে 15%, তার উপর ভিত্তি করে যদি পরের বছরের প্যাট ক্যালকুলেশন করি, এবং সেখান থেকে যদি আর্নিংস গ্রোথ ক্যালকুলেশন করি, এবং যদি পি আমরা যেটা জানি তার ভিত্তিতে যদি আমরা পেগ রেশিও ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখবো কিন্তু পেগ রেশিও অনুযায়ীও কিন্তু কোম্পানি কিন্তু মোটামুটি ফেয়ারলি ভ্যালু অথবা কিছুটা আন্ডার ভ্যালুড জোনে কিন্তু অবস্থান করছে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কিন্তু আপনার রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও। এই ভিডিও কিন্তু আপনার অন্ধভাবে এই ভিডিও দেখে আপনি পয়সা লাগাবেন এবং ইনভেস্ট করবেন এবং রিটার্ন পাবেন তা নয়। আপনাকে কিন্তু এই ভিডিও থেকে যে জ্ঞান আপনি অর্জন করতে পেরেছেন, সেটাকে নিজের রিসার্চের জন্য ফার্দার ব্যবহার করুন, এবং আপনার নিজের রিসার্চের ভিত্তিতে সিদ্ধান্ত নিন যে এই শেয়ারে আপনি ইনভেস্ট করবেন কিনা। এবং রিস্ক গুলোকে সমস্ত কিন্তু মাথায় রেখে, কারণ প্রত্যেকের রিস্ক এন্ড রিওয়ার্ড আলাদা, আপনার আলাদা, আমার আলাদা। সুতরাং এখানে কিন্তু প্রত্যেকের রিস্ক এবং রিওয়ার্ড অনুযায়ী কিন্তু ডিসিশন নিতে হবে। মাথায় রাখবেন এই কোম্পানিটি কিন্তু হাই রিস্ক হাই রিওয়ার্ড বেট, কারণ আমরা আগেই বলেছি প্রমোটার এখানে প্লেজ করে রেখেছে কিন্তু 34% শেয়ার। সুতরাং এখানে কিন্তু রিস্ক রয়েছে, এবং এই রিস্কের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আরো বেশ কিছু রিস্ক কিন্তু প্রমোটার প্লেজ ছাড়াও আলোচনা করেছি, যেটা হচ্ছে মার্জিন ট্র্যাজেক্টরি, যেটাকে আপনাকে ক্লোজ মনিটর করতে হবে। সুতরাং সেইগুলো যদি পজিটিভ দিকে এগোয়, কোম্পানি কিন্তু ভবিষ্যতে অনেক এই কারেন্ট যে পজিশন আছে এখান থেকেও রিটার্ন দিতে পারে। আবার এরকমও হতে পারে যদি এই প্লেজের পরিমাণ বাড়তে থাকে, কোম্পানির মার্জিন যদি দিনের পর দিন কমতে থাকে, কিন্তু তাহলে কিন্তু কোম্পানির শেয়ার কিন্তু আরো রিরেট করতে পারে, আরো নিচের দিকে নামতে পারে। তো সুতরাং এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনারা অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনাদের পাশে যে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে করে আমার আপকামিং যে ভিডিওস গুলো আপনারা পেতে পারেন। নমস্কার।